ডাইনে বাঁয়ে সামনে যেদিকে তাকাই সেদিকেই পাহাড়, মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই হাইওয়ে। আপনারা দেখছেন প্রচন্ড বেগে নেমে আসছে ঝর্ণা। ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গা আমরা এখানে দেখতে পাবো, সীতাকুণ্ড যাকে বলে। এখানে মূল আকর্ষণ একটি পাথর, খানিকটা ছাতার আকারের, আয়নার মতন দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর, অদ্ভুত একটা মোহময় পরিবেশ। সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের কেওনঝড়ের দ্বিতীয় দিন। গতকাল এখানে এসে পৌঁছেছি প্রায় সন্ধ্যের কাছাকাছি। আজকে সকালে আমরা চাটা খেয়ে, আমাদের হোটেলে ব্রেকফাস্ট আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা ব্রেকফাস্ট আমরা নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে মোটামুটি আমাদের যা পরিকল্পনা আছে, প্রথমে যাচ্ছি ভীমকুণ্ড দেখে সেখান থেকে আমরা যাব সীতাবিঞ্জি ফ্রেস্কো আমরা দেখতে যাব। এটাকে স্থানীয় ভাষায় ওরা সীতাকুণ্ডও বলে। আমাদের এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার মতন রাস্তা সীতাবিঞ্জি বা সীতাকুণ্ড। সেইটা দেখে আমরা সেখান থেকে বেরিয়ে যাব। সেখান থেকে গিয়ে আমরা যাব কাঞ্ঝারি লেক, যেটা কাঞ্ঝারি ড্যাম এবং কাঞ্ঝারি লেক। সেটা একদম সকলের শেষে দেখার ইচ্ছা, কারণ ওখানে সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায়। আরেকটা জায়গা সেটা হচ্ছে গুন্ডিচা ঘাই ওয়াটারফল, সেখানে যাব। এখন আমরা এসছি বর্ধমান থেকে নিজেদের গাড়ি নিয়ে, কাজেই আমাদের সেরকম কিছু একটা কম্পালশন নেই যে কোন সাইট কতটুকু সময়ের মধ্যে আমাকে দেখে ফেলতে হবে। যেখানটা বেশি ভালো লাগবে সেখানে বেশি সময় কাটাবো। 4টে যদি কভার করা যায় ভালো, না হলে যে কটা কভার করা যায় সেই কটাই করব। চারপাশের দৃশ্যাবলী অত্যন্ত সুন্দর। আমাদের এই যে হোটেল যেখানে আমরা আছি, এটা ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের, মানে পান্থনিবাস কেওনঝড়। আমরা সকালে ব্রেকফাস্ট করে রেডি, এবার আমরা বেরিয়ে পড়ছি সাইট সিইং করতে, যার মধ্যে ভীমকুণ্ড আছে, সীতাকুণ্ড বা সীতাবিঞ্জি যেখানে ফ্রেস্কো পেন্টিং, গুন্ডিচা ঘাই এবং কাঞ্ঝারি ড্যাম, এই 4টের উদ্দেশ্যে বেরোচ্ছি। দেখা যাক কতটা আমরা দেখতে পারি, কটা দেখতে পারি। এই হোটেলটার অবস্থানটা এত সুন্দর, একদম হাইওয়ের ধারে এবং চারিদিকে সুন্দর পাহাড়ে ঘেরা, আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত মনোরম জায়গা। আমরা গাড়ি স্টার্ট করলাম, বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা যাব ভীমকুণ্ডে। আমরা হাইওয়েতে উঠে কিছুটা হাইওয়ে দিয়ে যেতে হবে, তারপর হাইওয়ে থেকে আমরা বেঁকে যাব। আমরা সেইটা দিয়ে কিছুটা গিয়ে আমরা ভীমকুণ্ডে গিয়ে পৌঁছাবো। এখানকার রাস্তাঘাট অত্যন্ত সুন্দর, ট্রাফিক মোটামুটি কম, চারিদিকে ঘন জঙ্গল, প্রাকৃতিক সৌন্দর্য দেখে শেষ করা যায় না। গাড়ি নিয়ে যেতে যেতে প্রতি মুহূর্তেই মনে হয় এখানটায় একটু দাঁড়িয়ে যাই। চারিদিকে অসাধারণ সুন্দর পাহাড়, ডাইনে বাঁয়ে সামনে যেদিকে তাকাই সেদিকেই পাহাড়, মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই হাইওয়ে। আমরা এসে পৌঁছে গেছি ভীমকুণ্ডের, যেখানে কার পার্কিং করা যায়। এখানটায় এসে গেছি। এখানে পার্কিং এ কোনো পয়সা লাগে না। এর আগের এপিসোডে আমরা আমাদের ফুল রোড ট্রিপ, যেটা বর্ধমান থেকে কেওনঝড় পর্যন্ত, সবটাই দেখিয়েছি। যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, ওপরে আই বাটনেও পেয়ে যাবেন, সেটা দেখে নিতে পারেন। একটা অত্যন্ত প্রশস্ত জায়গা এখানে রয়েছে ভীমকুণ্ডর ধারেই। এখানে অনেকে পিকনিক করতে আসেন, একটা ভালো পিকনিক স্পটও এটা। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ভীমের বিশাল আকার মূর্তি এখানে।
এই জায়গাটিকেই ভীমকুণ্ড বলা হয়। এইটা হচ্ছে প্রকৃতপক্ষে ভীমকুণ্ড। এটি একটি সবুজ জঙ্গলে ঘেরা অত্যন্ত সুন্দর বৃত্তাকার একটা এলাকা। মাঝখানে পাথর, বেলে পাথর, মার্বেলও আছে, এর সংমিশ্রণে তৈরি একটা পাথর। এখানে বৈতরণী নদী এর উপর দিয়ে বয়ে গেছে এবং খুব সুন্দর দুটি জলপ্রপাত সৃষ্টি করেছে। জলপ্রপাত দুটির উচ্চতা খুব একটা বেশি নয়, কিন্তু স্রোত অত্যন্ত বেশি, খুবই বেগবান জলপ্রপাত, যার ফলে প্রচন্ড শব্দ হয় জলের, তুমুল গর্জন যাকে বলে, সেটা এখানে আমরা শুনতে পাচ্ছি। জল এত জোরে প্রবাহিত হয় যার ফলে প্রচুর অ্যারোসল তৈরি হয়, যেটা একটা ধোঁয়াশা টাইপের একটা ব্যাপার তৈরি হয় আর কি, যেখান দিয়ে জলটা খুব বেশি জোরে যায়। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম। ওয়াচ টাওয়ার আছে এখানে, একটি অত্যন্ত সুন্দর ওয়াচ টাওয়ার, যেখান থেকে খুব ভালো দেখা যায়, কিছুটা বার্ডস আই ভিউ পাওয়া যায় ওয়াচ টাওয়ার থেকে। দেখতে পাচ্ছেন খুব বড় বিস্তৃত একটা এলাকা, প্রায় বৃত্তাকারই বলা যায়। এখানে একটা কাহিনী স্থানীয়দের মধ্যে আছে, যেটা হচ্ছে এখানে পাণ্ডবরা যখন বনবাসের পর যখন 1 বছর অজ্ঞাতবাস ছিল তাদের, সেই সময় তারা নাকি কিছুদিন এখানে ছিলেন। সেই সময় এইখানে জলের একটু অভাব ছিল, তখন নাকি ভীম তার গদা দিয়ে এখানে প্রচন্ড জোরে আঘাত করেন, যার ফলে এই ভীমকুণ্ডের সৃষ্টি হয়। একটু ভিন্ন ভিন্ন রঙের বিভিন্ন রকমের পাথর এখানে রয়েছে, যেটার মধ্যে আমার দেখে যেটা মনে হলো মার্বেল আছে, স্লেট পাথর আছে, তারপর যেটা স্যান্ডস্টোন, রেড স্যান্ডস্টোন, সেটাও কিছুটা আছে, এই ধরনের পাথর। আর এই জায়গাটার ভেতরে নামা যায় না, অত্যন্ত দুর্গম একটা জায়গা। অনেকটা জুম করে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখছেন প্রচন্ড বেগে নেমে আসছে ঝর্ণা। এই স্রোতটি হচ্ছে ভীমকুণ্ডের মূল স্রোত। প্রধানত দুটি স্রোতই এখানে দেখাবো আপনাদের, পর্যটকদের আকর্ষণ করে যে দুটি প্রধানত, সেই দুটি আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওপর থেকে, ওটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না ক্যামেরায় কতটা আসছে, প্রচন্ড গতিতে এই জল নেমে আসছে। এই দিকটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এটা আরেকটা সাইড, যেদিকে ফলসটা রয়েছে তার উল্টো দিকে। আমরা যেটা দেখছি, দেখুন চারদিকে ঘন সবুজ জঙ্গল। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ওয়াচ টাওয়ারে এখনো উপরে উঠিনি, নিচেই দাঁড়িয়ে আছি। এখান থেকেই ভীমকুণ্ড আপনার চারদিকটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি বিশাল এলাকা নিয়ে এই ভীমকুণ্ড রয়েছে। এই পুরো পাথুরে এই যে এলাকাটা, এই এলাকাটাকে ঘিরে আছে অত্যন্ত গভীর জঙ্গল। এখানে এসে আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গা আমরা এখানে দেখতে পাবো। ভীমকুণ্ডের যে এই এত অপরূপ শোভা, এটা আমরা ভাবতেই পারিনি। নাম শুনেছি, কিছু ভিডিও, কিছু ক্লিপিংস দেখেওছি, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না যে এইরকম একটা জায়গা এখানে থাকতে পারে। অসাধারণ সুন্দর।
এখানে দেখতে পাচ্ছেন এই যে বেশ কিছু রেড স্যান্ডস্টোন রয়েছে, কিছু স্লেট স্টোন রয়েছে। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি, আপনাদের ভালো করে চারদিকটা দেখাচ্ছি, আপনারা একটু আইডিয়া করতে পারবেন। এই যে একটি বড় ধারা রয়েছে, তার পাশে একটি ছোট ধারা। ছোট ধারাটিতে গতিবেগটা বেশি, বড়টাতেও গতিবেগ আছে, বড়টা অনেকটা বড় জায়গা নিয়ে জলটা প্রবাহিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি কিছুটা গ্যাপে দুটি ধারা রয়েছে, আর চারপাশটা এইরকম। আমরা ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে উঠে গেছি, সেখান থেকেই দেখাচ্ছি, যতটা সম্ভব জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর জল প্রবল বেগে নেমে আসছে। খুব উঁচু থেকে যে জল পড়ছে এমনটা নয়, কিন্তু সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ। এই ভীমকুণ্ড দেখে ওখানে আমাদের বেশ অনেকটাই সময় চলে গেল। এখন আমরা চলে এসেছি সীতাবিঞ্জি, সীতাকুণ্ড যাকে বলে। এখানে মূল আকর্ষণ একটি পাথর, খানিকটা ছাতার আকারের, উচ্চতা যার 150 ফুট। সেই পাথর খণ্ডের গায়ে বিভিন্ন রকম প্রাচীন কালের অঙ্কন, যেটাকে ফ্রেস্কো পেন্টিং বলে। এই ফ্রেস্কো পেন্টিংটা খ্রিস্টপূর্বাব্দ 100 শতকে চীনে সম্ভবত প্রথম দেখা যায়। তারপরে এটা খুব বেশি ব্যবহার হয়েছে ইটালিতে। এই ফ্রেস্কো পেন্টিং তার পরবর্তীকালে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো এনারাও ব্যবহার করেছেন। এই ফ্রেস্কো পেন্টিংটা এমন একটা ধরনের পেন্টিং, এটার যে উপাদান দিয়ে এই পেন্টিংটা করা হয় সবটাই প্রাকৃতিক উপাদান। যার প্রধান উপাদান হচ্ছে বিভিন্ন রঙের মার্বেল পাথরের যে ডাস্ট বা অত্যন্ত ছোট দানা, সেটা ব্যবহার করা হয়। আরো কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে এটা তৈরি করা হয়। বিভিন্ন কালার তাতে দেয়া যায়, ওই মার্বেল পাথরেরই কালার, এটা দিয়ে তৈরি করা হয় এই বিখ্যাত ফ্রেস্কো পেন্টিং। এর যেটা বিশেষত্ব, যখন কোনো একটা দেওয়াল প্লাস্টার যখন করা হয়, কাঁচা অবস্থাতেই তার উপরে এই পেন্টিংটা করা হয়। এরকম 2-3 বার প্রলেপ দেওয়ার পর পেন্টিংটাও যেটা করা হলো সেটা শুকোতে থাকে, প্লাস্টারটাও শুকোতে থাকে, ক্রমশ প্লাস্টারটা শক্ত হয়ে যায়, পেন্টিংটাও ক্রমশ শক্ত হয়ে একটা পাকাপাকি পেন্টিং সেখানে তৈরি হয়ে যায়, যেটা কোনোদিন নষ্ট হয় না। এটাই বিশেষত্ব এই ফ্রেস্কো পেন্টিং এর।
এখন এখানে এই যে সীতাবিঞ্জি ফ্রেস্কো পেন্টিং যেটা এখন দেখছেন আপনারা, এটা বহু প্রাচীন। এটা কতটা প্রাচীন সেটাও বলা খুব মুশকিল। বর্তমানে এটা তো খোলা জায়গাতে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বহু বছর, শত শত বছর আগেকার এই পেন্টিং। এক্স্যাক্টলি এর বয়স বোঝা মুশকিল, যদিও খুব রিসেন্টলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই পুরো সাইটটাকে অধিগ্রহণ করেছে তত্ত্বাবধানের জন্য। অনেক পেন্টিং আমরা ঠিকঠাক বুঝতে পারিনি, অনেকেই বুঝতে পারেননি। আমাদেরও অনেক স্টুডেন্টদের সঙ্গে এখানে দেখা হয়েছে, এই পেন্টিং ঠিকঠাক মতন বোঝা যাচ্ছে না। তবে কিছু একটা যে আঁকা ছিল আর কিছু লিপিও আছে যারও পাঠোদ্ধার এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এখন এখানে বিশ্বাস অনুসারে এটি সীতাকুণ্ড নামে পরিচিত এই জন্য যে এখানে এর পাশে একটা নদী আছে, যে নদীটির নাম হচ্ছে সীতা নদী। এই সীতা নদী পাশেই এটি, এবং এখানে এই ধরনের পাথর খণ্ড আশেপাশে অনেক দেখতে পাওয়া যায়। একটা বিস্তৃত পর্বতমালা দিয়ে ঘেরা একটা পরিবেশ। এখানে সীতা এবং তার দুই পুত্র লব এবং কুশের পূজা হয়, একটা নিয়ম অনুসারে হয়। এই যে ফ্রেস্কো পেন্টিং এর কথা বলছিলাম, এই ফ্রেস্কো পেন্টিং প্রথম চীনে দেখতে পাওয়া গেলেও এটা সবথেকে বেশি ব্যবহৃত হতো ইটালিতে। ইটালিতে যে বললাম যে বিশেষত লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো এটা খুবই ব্যবহার করতেন এই ফ্রেস্কো পেন্টিং, এবং অত্যন্ত একটি সেই সময়কার জনপ্রিয়। এবং এখানে নাকি এই পেন্টিং দিয়ে রাম রাবণের যুদ্ধটা পুরোপুরি চিত্রিত করা আছে। তবে এখন দেখে সেরকম কিছু একটা বোঝা যায় না, অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে, হয়তো প্রাকৃতিক কারণেই উন্মুক্ত জায়গায় রয়েছে। আশেপাশেও দেখতে পাচ্ছেন সুউচ্চ এইরকম পাথরখণ্ড ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে। এবং আমরা কিছুটা ঘুরে দেখেছি ছোট ছোট যে সমস্ত ছোট বড় মাঝারি যেসব পাথরখণ্ডগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার উপরেও কিন্তু এই পেন্টিং আছে, মানে কিছু একটা আঁকা ছিল, এটা বোঝা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত টেক্সচার এই পাথরের গায়ে রয়েছে, এইগুলোই অ্যাকচুয়ালি হচ্ছে পেন্টিং। কিন্তু এই পেন্টিংটা কিসের পেন্টিং সেটা উদ্ধার করা খুব কঠিন, কারণ অনেকটা অংশ মাঝে মাঝে নষ্ট হয়ে গেছে। গোটা চিত্রটা আমরা এখানে ঠিকঠাক মতন পাচ্ছি না, যার ফলে অতটা বোঝা যাচ্ছে না। বেশ কিছু লিপি আছে, লিখিতভাবে আছে, সেগুলোরও পাঠোদ্ধার এখনো পর্যন্ত সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন একটু গুহার মতন এখানে একটা মনে হচ্ছে এন্ট্রি রয়েছে, কিন্তু আমরা পাশ দিয়ে গিয়ে যেটা দেখলাম ভেতর পর্যন্ত আমরা কিছু দেখতে পাইনি। এই যে দেখতে পাচ্ছেন পাশে একটা ছোট পাথর পড়ে আছে, এর গাটাও লক্ষ্য করুন, এখানেও আপনারা দেখতে পাবেন একটু বিভিন্ন রকমের স্ট্রাকচার। এই পাথরের গাটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কিছু একটা এখানে পেন্ট করা ছিল, যার সম্পূর্ণ চিত্র এখন আমরা পাচ্ছি না। চারপাশটা আপনাদের দেখাচ্ছি ভালো করে, চারদিকটাই ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এটা পাশে ছোট একটা পাথরখণ্ড, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন রঙের পরিবর্তন। একটাই পাথরখণ্ড, আমাদের বাঁদিকে যেটা রয়েছে এটাই হচ্ছে সব থেকে বড়টা। এখানে এই যে দেখুন অদ্ভুত একটা টেক্সচার রয়েছে, এর রংটাও অনেকটা সম্ভবত ফেড হয়ে গেছে, তবু কিছু কিছু জায়গায় আছে।
কিছু কিছু জায়গায় হালকা লালচে, কিছু জায়গায় হালকা সবুজ, যেরকম আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আপনাদের খুব সুন্দর লাগবে এখানে এলে। আর এখানটা অত্যন্ত নির্জন, আপনারা দেখতে পাচ্ছেন। মানে টুরিস্ট এত কম, আমরা মাত্র বোধহয় 4-5 জনকে পেয়েছিলাম, আর সেরকম পাইনি। টুরিস্টের গ্যাদারিং খুবই কম। দেখুন আপনারা বিভিন্ন রঙের তফাৎ দেখুন। এইটা দেখে বোঝা যায় যে এখানে একটা পেন্টিং আছে, যার মর্মোদ্ধার আমরা করতে পারছি না। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন তাদের কাস্টডিতে নিয়েছে, তারা রক্ষণাবেক্ষণ করবে। এরপরে এটা নিয়ে আরো বেশি গবেষণা হবে, হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছু জানা যাবে। ওখান থেকে আমরা চলে এসেছি যেটা কাঁঝারি ড্যাম, এই কাঁঝারি ড্যামের উপরে। এটা বেশ বড় আকারের ড্যাম, তার পাশে বিশাল আকার একটা লেক। এটা কেওনঝড় থেকে, আমরা যেখানে রয়েছি সেখান থেকে সরাসরি এলে এটাও 24-25 কিলোমিটারই রাস্তা। মানে এই সাইডগুলো মোটামুটি খুব একটা বেশি দূরে দূরে যেতে হচ্ছে না। অনেকটাই বিকেল হয়ে এসছে আজকে, আর আমাদের পক্ষে গুন্ডিচা ঘাই যাওয়া যাবে না, কারণ এখানটা সানসেটের জন্যই বিশেষ করে আসা। এখানে সানসেটটা দেখতে খুব ভালো লাগে। সানসেটের পর আর সাইট সিইং কি হবে, এখান থেকে এইটা সেরে আমরা হোটেলে ফিরে যাব। দেখুন কত সুন্দর, অসাধারণ এক কথায়। যে জঙ্গল, পাহাড়, তার প্রতিচ্ছবি জলে যেন আয়নার মতন দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর, অদ্ভুত একটা মোহময় পরিবেশ। সন্ধে হয়ে আসছে, সূর্য অস্ত যাওয়ার পথে। ড্যামের বাঁ-দিক দিয়েই রাস্তা ড্যামে ওঠার। সুবিশাল লেক ড্যামের এপাশে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমরা আরো ভিডিও যেগুলো নিয়ে আসবো আপনারা সকলের আগে দেখতে পাবেন। সূর্য ক্রমশ অস্ত যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হালকা লালচে রঙে পুরো লেকটা রাঙিয়ে উঠেছে। অসাধারণ সুন্দর দৃশ্য। এরপরে বাকি সাইট সিইং গুলো পরের এপিসোডে আপনারা অবশ্যই দেখতে পাবেন, আমরা নিয়ে আসব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।